নমস্কার আমার সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দুপুরে 3টের সময় যে ঘটনাটা তোমাদের তুলে ধরেছি, আশা করি তোমরা সবাই শুনেছো। যারা শুনোনি অবশ্যই কিন্তু শুনে নাও। আমাদের কিন্তু প্রায় আমরা এরকম ঘটনা দুপুর 3টের সময় পাবো। তোমরা ভাবছো তোমাদের সাথে ঘটে যাওয়া জীবনে কিছু না কিছু ঘটনা আছে, ছোট হোক বড় হোক, তোমরা সেই ঘটনাগুলো আমাকে অবশ্যই শেয়ার করবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তারপর আমাদের ওখানে কথা হয়ে যাবে। ঠিক আছে, থাকবে আমাদের লং স্টোরিগুলো, যেগুলো থাকে অনেক বড়, যেগুলো রাতের বেলা বড় ঘটনাগুলো কিন্তু শুনতে ভালো লাগে, আমাদের একটা অন্য জগতে নিয়ে চলে যায়। তো অনেক বুকে ফেললাম, দেখেছো। তো এবার সোজা যাবো। আমার ঘটনাটা আসে হচ্ছে পলাশী থেকে। আমাদের যে দিদিভাই ঘটনাটি আজকে শেয়ার করেন, দিদিভাই বলেন, বোন আমার নামটা আজকে ঘটনায় নিও না, তুমি আমার নামটা অন্য কিছু দিয়ে হাইড রেখে আজকে ঘটনাটা শেয়ার করো। আজকে আমরা দিদিভাইয়ের নাম দেবো রিমা দিদিভাই, এটা আমাদের নামকরণ, ঠিক আছে। আমাদের দিদিভাই বলেন, আমার বাবা অফিসে চাকরি করতেন, বেশ মোটা টাকা স্যালারি পেতেন। আমার মা হট করে একটি কর্কট রোগে আক্রান্ত হয়ে আমার মাকে অনেক টাকা আমার মায়ের পেছনে খরচা করা হয় মাকে মানে সুস্থ করার জন্য। কিন্তু আমরা সবাই জানি কর্কট যদি রোগ কারোর হয়, মানে ক্যান্সার, তাহলে পেশেন্ট কিছুদিন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফেরানো যায় না। তো সেরমভাবে আমার বাবার অনেক জমি জায়গা, আমার বাবার বাড়ি, সব কিছু আমার বাবা বিক্রি করে দেয়, দিয়ে আমার মাকে অনেক দিন ডাক্তার যতদিন ডেট দেয় তার থেকে অনেকটা বছর বাবা তাকে বাঁচিয়ে রাখে। আমাদের নিজস্ব যে বাড়িটা ছিল, সেই বাড়িটা আমার মায়ের পেছনেই চলে যায়। তারপর আমরা একটি ছোট্ট ভাড়া বাড়িতে থাকতাম, আমি আমার বাবা। যখন ওই বাড়িতে থাকতাম, প্রতিনিয়ত ওই বাড়িওয়ালার সাথে খিটির মিটির লেগেই থাকতো। তারপরে ওখান থেকে অন্যত্র চলে গেলাম ঘর ভাড়া নিয়ে। সেখানে গিয়েও ওই 2 মাস থাকার পর 3 মাসের বেলায় থেকেই শুরু হয়ে গেল নানা রকম জল নিয়ে, ময়লা ফেলা নিয়ে নানা রকম সমস্যা। তারপরে ওই বাড়ি থেকেও আরেক বাড়ি, এরকম করতে করতে কয়েকটা বাড়ি আমরা ভাড়া নিই, আবার সেখান থেকে বেরিয়ে অন্য বাড়ি ভাড়া নিই। এরকম করতে করতে আমার বাবা বলল, যেখানে আমার বাবা পেনশন পেত, তারপর আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা একটি বাড়ি কিনি। এবার ঘটনাটা ঘটলো সেই বাড়িতে নিয়ে। আমার বাবা আমাকে জানায় যে আমি একটি বাড়ি খোঁজ পেয়েছি, কারণ আমার বাবা প্রচুর বোকার লাগিয়ে দেয়। কারণ আমার বাবা বলল, এই সমাজে এখন মানে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করাটা সম্ভব না, ব্রোকারের মারফতেই আমি কোনো জমি বা বাড়ি পেতে পারি। আর ব্রোকারের মারফতে নিলে কি হয় বলো তো, তারা এক্সট্রা টাকা নিলে কি হবে, তুমি কিন্তু জেনুইন বাড়ি বা ঘরটা পাবে, কারণ তারা সেখানে কিন্তু একটা গ্যারান্টেড হয়ে যায়, গার্ড হয়ে যায়, যে মালিক যদি তোমাকে বলে না আমার বাড়িটা ভালো আপনি নিয়ে নেন, হ্যানা ত্যানা। কিন্তু যদি তুমি কোনো ব্রোকারের মারফতে যাও, ব্রোকারকে তুমি বলতে পারবে, দেখো তুমি কিন্তু জমিটা বা বাড়িটা দিয়েছো, যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু তোমাকে ধরবো, তুমি কিন্তু সেরকমভাবেই জমি বা বাড়ি আমাকে সেল করো। তো সেরকমভাবে আমার বাবা ব্রোকারের উপর অনেকটা বিশ্বাস করে একটি বাড়ির সন্ধান পায়। আমার বাবা আমাকে হঠাৎ করে একদিন সন্ধ্যেবেলা বাবা বললো, মা একটু চা করে দিত। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বর্ষার সময়। তো বাবাকে আমি চা করে দিচ্ছি। তো বাবাকে আমি অনেকদিন ধরে বলছি যে বাবা আমরা এরকম একটা চলো ফ্ল্যাট ভাড়া করি। তো আমি শুনেছি যে ফ্ল্যাটে যে যার মতো, ওখানে কেউ কারোর অত দেখে না। আর ফ্ল্যাটে ভাড়া যারা দেয় না, মালিক অন্য জায়গায় থাকে বাড়ির, ফ্ল্যাট তারা ভাড়া দিয়ে দেয়। তারা বলে তোমরা তোমাদের মতো বাড়ি ঘর সুন্দর করে ফ্ল্যাটে মানে যত্ন সহকারে থাকবে, তাদের রুলস অনুযায়ী আমরা থাকবো। আর আমাদের ঘরে তো ছোটো কোনো বাচ্চা নেই, ওই দেয়ালে রং করে দেবে, পেন্সিলের কালি টেনে দেবে, এরকম কিছু সমস্যা নেই। তো চলো আমরা ফ্ল্যাট নিয়ে থাকি। কারণ আমরা যতগুলো ঘর ভাড়া নিয়েছি সবার সাথেই আমাদের মনোমালিন্য হতো। আমরা মানে অ্যাডজাস্ট যতই করতে চাইতাম তাদের সাথে হতো না। 2-3 মাস পর থেকেই আমাদের শুরু হয়ে যেত ঝামেলা অশান্তি। তো আমার বাবাকে বলাতে আমার বাবা বললো, দেখ ফ্ল্যাট নিতে গেলে মোটামুটি ধর 5-7 হাজার টাকা তো লাগবে, ইলেকট্রিক বিল ছাড়া। আর আমরা যে মানে রেন্টে থাকি 2,5-3 হাজার টাকার মধ্যে হয়ে যায়। তো বাবা বলল, এতগুলো টাকা দেওয়া মানে সত্যি
সম্ভব হচ্ছে না, তারপরে তোকে তো বিয়ে দিতে হবে। বাবার একটা বিয়ের চিন্তা আমার মাথার উপর, আমি বড় হয়ে যাচ্ছি, বাবার শুধু ওই দুশ্চিন্তা মাথায় ঘুরতো। তো এই নিয়ে বাবা বললো, দেখ একটা যদি নিজের বাড়ি কিনি, তো এই ঘর ভাড়াটা যে মাসে মাসে দিতে হয়, তারপরে আজকে মালপত্র নিয়ে এখানে 2 মাস পর আবার এক জায়গায়, আবার 4 মাস পর এক জায়গায়, এই যে সমস্যা। আমারও তো বয়স হয়েছে, আমি এই পাড়ার লোক ছেলে এদের ডেকে নিয়ে এসে তাদেরকে টাকা দিয়ে এখান থেকে ওখানে ঘুরে বেড়ানোর থেকে একটা বাড়ি কিনি, তো ওটাই ভালো হবে। তো আমার বাবা বলল যে একটা বাড়ির সন্ধান পেয়েছি জানিস তো, দেখি যদি বাড়িটা একটু টাকা পয়সা নিয়ে একটুখানি মানে টানাপোড়েন চলছে, যদি সেই টাকাটা হয়ে যায় তাহলে পরে বাড়িটা নিয়ে নেবো। আমি আমার বাবাকে বললাম, তুমি বাড়িটা নেবে তো খুব ভালো কথা, কিন্তু তুমি বাড়িটা নিচ্ছ, তুমি এতগুলো টাকা একবারে জোগাড় করবে কি করে করে। আমার বাবা তখন আমাকে বলল যে আমার একটি ফিক্সড ডিপোজিট আছে, যেটা ভালো একটা অ্যামাউন্ট উঠবে সামনে, তো তারপরেই আমি সেই বাড়িটা কিনবো। তো প্রথম কথা বলি, সেটা কোনো জমি না, সেটা হচ্ছে পুরোটাই কমপ্লিট করা একটা বাড়ি। তো সেরকমভাবে ব্রোকারের মারফতে সেই বাড়িটা আমাদের কেনা হলো। এইবার বাড়িতে বাবা বলল গৃহপ্রবেশটা ঢুকে গিয়ে করব। তো আমাদের যে কাকিমা জেঠিমা যারা আছে, তো তারা বলল আমার বাবাকে যে দাদা, আপনারা বাড়িটা ঢোকার সময় আগে গৃহপ্রবেশটা করেন, করে নিয়ে তারপর বাড়িটায় যান। একটা বাড়িতে আপনারা নতুন যাচ্ছেন, সেই বাড়িটায় আপনারা তো অনেক অনেক আশা করে যাচ্ছেন, একটা গৃহপ্রবেশ করে নেন, মানে নারায়ণ পুজো করে আপনারা যান। তো আমার বাবা বলল যে কোনো অসুবিধা নেই, কারণ ওই বাড়িতে তো আগে লোক বাস করতো, তারা তো অবশ্যই পুজো করেছে, আর আমরা তারপরে যাচ্ছি, পরে পুজো করিয়ে নেবো। তা আমার বাবা একটু একগুয়ামি টাইপের, কারোর কথা না অতটা শোনেন না। তো আমার বাবা সেরকমভাবেই কোনো পুজো টুজো না করে বাড়িতে হুট করে ঢুকে গেল। তো যাই হোক, বাড়িটা দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে, যেই পয়সার মধ্যে বাড়িটা সেল করেছে, তো সেই টাকার মধ্যে আমাদের লাভ হয়েছে, আমাদের কোনো লোকসান হয়নি। তো ওই বাড়িতে ঢোকার পরে প্রথম দিন রাতে ঘটনা বলি, এবার শোনো। আমাদের রিমা দিদিভাই বলে, প্রথম দিন রাতে আমার বাবা খুব টায়ার্ড, উনি সারাদিন মালপত্র ঘরে নিয়ে আসা গোছানো হবে, বাবা তো আর আমার মতো বয়সী না, আমার থেকে বাবার ডবল বয়স। তো বাবা রাতের বেলা দেখি নাক ডেকে ঘুমাচ্ছে, মনে হচ্ছে খুব শান্তির ঘুম ঘুমাচ্ছে, কারণ এতদিন ভাড়া বাড়িতে যে ঝামেলা অশান্তি, টাকা দেওয়ার একটা চাপ, মাসের 5 তারিখ হয়ে গেলেই 6 তারিখেই মালিক এসে সকালবেলায় গেটে নক করতো, কি হলো কালকে রাতে টাকাটা দিলেন না, আচ্ছা আজকে দিয়ে দেবেন, এখন দেবেন, সকালবেলা বাসি মুখে ঘুম থেকে উঠে টাকা চাইতো। তো সেই সমস্যা, সেই ঝামেলার হাত থেকে মুক্তি পেয়ে বাবা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি বাবার ঘরে একবার গেলাম, পা চিপে চিপে দেখলাম না, বাবার যেন ঘুমের কোনো ডিস্টার্ব না হয়, বাবা দেখলাম শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছে। আমার দেখে সত্যি মনটা না খুব শান্তি হলো। আমি আস্তে আস্তে পা চেপে চেপে রান্নাঘরে আসি, এসে আমার না এত সত্যি কথা বলতে নিজের বাড়ির না একটা আনন্দ যে কি জিনিস, এটা মনে হয় যারা নিজের বাড়িতে থাকো তারা জানো, আর যারা ভাড়া বাড়ি থাকো তারা জানো যে কতটা কষ্ট। তো সেখানে গিয়ে আমি ভাবলাম রাতের বেলা খিদে পাচ্ছে, তো আমি বলছি না একটুখানি ম্যাগি করে খাই। তো আমি রাতের বেলা ম্যাগি করছি। এবার আমি বলি, আমাদের যে বাবা বাড়িটা কেনে, বাড়িটায় ছিল 2টো বেডরুম, একটা ছোট্ট ডাইনিং স্পেস ছিল ছোট, আর ছিল একটা রান্নাঘর, আর অ্যাটাচ বাথরুম পায়খানা। বাড়িটা মোটামুটি সুন্দর গোছানো, নিচে টাইলস করা, সুন্দর কালার করা, খুব সুন্দর, ঢুকে গিয়ে বাড়িতে তোমায় নতুন করে কোনো কাজকর্ম করতে হবে না। যাই হোক, তো মনটা খুব খুশি খুশি লাগছে। রংটা কিছুদিন আগে করানো, রঙের না একটা স্মেল বেরোচ্ছে, রং করলে রঙের স্মেলটা খুব ভালো লাগে। কার কার রঙের স্মেল ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। আমারও কিন্তু ঘরে রং করলে, বিশেষ করে কাটে যে একটা কাঠ পলিশ করে না, ওর গন্ধটা দুর্দান্ত লাগে। যাই হোক, তোমরাও লিখো তোমাদের কোন কোন জিনিসের স্মেল ভালো লাগে। তো যাই হোক, এবার ঘটনায় যাই। এবার দিদিভাই বলে, আমি সব ঘরে লাইটগুলো অফ করে রেখেছি, খামোকা জ্বালিয়ে তো কোনো কাজ নেই, কারণ বাবা ঘুমাচ্ছে, বাবার ঘরে একটা ছোট্ট নাইট রুম
জ্বালানো আছে। আর আমি যে কিচেনে রয়েছি, কিচেনে একটি পিএল লাইট, সেটা হচ্ছে যেখানে গ্যাস ওভেনটা আছে ঠিক মাথার উপরে একটা লাইট দেওয়া রয়েছে, আর পুরো কিচেনটায় কিন্তু বড় লাইটও আছে। আর আমি ভাবলাম না, আমি তো শুধু রান্না করব, আমার শুধু গ্যাসের কাছেই ওভেনে লাইটটা পড়লে যথেষ্ট। তো সেই লাইটে আমি ম্যাগিটা চিড়ে জলে দিয়ে দাঁড়িয়ে রয়েছি। জলটা ফুটবে তার আগে আমি ম্যাগিটা দিয়ে দিই। আমি খুব মানে মনটা খুব খুশি, প্রথম দিন আমার মানে কি বলবো, নিজের বাড়ি একটা, এই ভেবেই আনন্দ আমার নিজের বাড়ি। তো হট করে হলো কি, যে রান্নাঘরে সোজাসুজি যে ছোট্ট ডাইনিং স্পেসটা, ওখানে একটা আমাদের কাচের গোল ডাইনিং টেবিল আছে, কাচের। তো ছোট, খুব একটা বড় না, কারণ বাবা আমার জন্য ঠিক আছে, মানে 3 জন ভালো বসে খেতে পারবে, উপরে হাঁড়ি তরকারি রেখে। তো সেরকমই ওখানে না দেখলাম একটা কাচের গ্লাস, আমার বাবা জল খেয়ে হয়তো রেখে গেছিলো বা আমি রেখেছি, আমার মনে নেই। কাচের গ্লাসটা পড়ে, হ্যাঁ, যেই কাচের গ্লাসটা ভাঙার শব্দ হয়, আমি সাথে সাথে পেছনে তাকাই। আমি ভাবলাম কাচের গ্লাসটা পড়ে গেলে বাবা উঠেছে কি না। তো আমি দেখলাম যে না, বাবা তো ঘুমাচ্ছে। বা আমার কিচেন থেকে কিন্তু বাবার ঘরটাও দেখা যায়, গেটটা খোলা রয়েছে। বাবা উঠলে তো লাইট অন করবি, বাবা কিন্তু ঘুমাচ্ছে, আর বাবা উঠলে তো বেরোবে। কাছের এ তো না বাবা উঠে ডাইনিং থেকে কাচের গ্লাসটা ভেঙে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে, ওইটুকুনি সময়ের ডিফারেন্স, সেটা তো হতেই পারে না। তো আমি হট করে না চমকে গেলাম। তারপর ভাবলাম মনে হয় ডাইনিংয়ে ইঁদুর টিঁদুর উঠেছিল, হয়তো ইঁদুর দৌড়িয়েছে আর গ্লাসটা সাইডে ছিল, পড়ে ভেঙে গেছে। তো আমি আবার ঘরের লাইটটা অন করে কাচের গ্লাসটা পরিষ্কার করলাম, ভাঙা গ্লাসের কাচের টুকরোগুলো। তো দেখলাম বাবা কিন্তু তখনও নাক ডেকে অঘরে ঘুমাচ্ছে, বাবার কিন্তু কোনো হুঁশই নেই। তারপর দেখলাম ঘড়িতে বাজে 11:45 সময় হয়েছে। আমি ম্যাগিটা নিয়ে ডাইনিংয়েই বসলাম, বসে বসে ম্যাগি খাচ্ছি। ডাইনিংয়ের তখন লাইটটা অন আছে। এবার রান্নাঘরে যেখানে আমি রান্না করেছি, সেই মাথার ওপরে গ্যাস ওভেনের উপরে যে লাইটটা ছিল ছোট পিএল, সেটা কিন্তু অন ছিল আর পুরোটাই অফ লাইট। তো আমি যখন ডাইনিংয়ে বসে খাচ্ছি, তখন আমার কিচেনে চামচি পড়ার শব্দ পাই। চামচি পড়ার শব্দ পেয়ে আমি আবার ওই ডাইনিং থেকেই বসে না মাথাটা এরকম ঘুরিয়ে দেখলাম, কারণ আমার কিচেন থেকেও ডাইনিং দেখা যায়, ডাইনিং থেকেও কিচেন স্বাভাবিক দেখা যাবে। তো আমি ভালো করে দেখলাম ইঁদুর ফিঁদুর আরশোলা এসছে নাকি। তো অনেকদিন তো ঘরটা বন্ধ অবস্থায় পড়েছিল, হতে পারে তাদের বসবাস। তো কিছুই তো দেখতে পারলাম না, আমার তো চামচি পড়লো। তা আমি আমার মতো ফু দিয়ে দিয়ে ম্যাগিটা খাচ্ছি, খুব খিদে পেয়েছে, খাচ্ছি। খেতে খেতে আমি যাই একটুখানি জল নিয়ে আসি। যখন আমি কিচেনে ঢুকি, তখন আমি দেখলাম কিচেনের মধ্যে একটা, কি বলবো, মানে সত্যি কথা বলছি, মানে আমি তোমাদের বলার আগে আমার গা না লোমগুলো খাড়া খাড়া হয়ে যাচ্ছে। আমাদের দিদিভাই বলে, আমি যখন কিচেনে ঢুকি না, তখন দেখলাম ফ্রিজের পাশে একটা কালো অবায়ব কুঁজো ধরনের, তার চোখগুলো না মানে সে কয়লা যেরকম গোল গোল, মানে একদম লাল ফুটন্ত কয়লা যেরকম জ্বলে, ওরকম কয়লার মতো চোখ দুটো জ্বলছে। আর আমি কিছু দেখিনি। আর একটা কালো অবায়ব, মানে তাকে যে আমি কুঁজো বলছি, মানে সে কালো একজন অবায়ব, কুঁজো হয়ে মাথাটা ঝুঁকিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওই দৃশ্য দেখে, আমার হাতে ম্যাগি ছিল বাটিটা, আমি ওইখানে ফেলে দিয়ে দৌড়ে সোজা আমার ঘরে এসে গেটটা বন্ধ করে দিই। আমি বসে বসে ভাবছি, হে ভগবান, আমি কি দেখলাম রান্নাঘরে ওটা, আমি ঠিক দেখেছি তো? আবার ভাবছি না না, আমি মনে হয় ভুলই দেখেছি, কারণ হতে পারে অন্য কিছু। না না, লাইটটা আমার জ্বালিয়ে গেলে ভালো হতো। আমি কেন বড় লাইটটা, মানে বড় লাইটটা আমি প্রথম থেকে বলছি না বন্ধ আছে, তাহলে বড় লাইটটা যদি আমার জ্বালানো থাকতো, আমি মনে হয় ভুলই দেখেছি। এই করতে করতে না মনের মধ্যে একটা দুশ্চিন্তা পড়ে গেল, যে কি জানি বাড়িটায় ভূত টুত নেই তো। এরকম তো অনেক সময় শুনি যে বাড়িতে ভূত থাকে, ভূত বাস করে, বা এরকম আত্মা ফাত্মা থাকে, তাহলে কি করব? আর বাবা কিভাবে যে তার মানে জমানো টাকা ইনভেস্ট করেছে ওই বাড়ির পেছনে, সে তো আমার থেকে ভালো কেউ জানে না। আমি না দুশ্চিন্তায় পড়ে যাই, খুব সাহস করে আমি আবার বেরোই, কারণ আমি শুতে পারবো না, আমি ঘুমাতে পারবো না, আমার শরীরের মধ্যে উত্তেজনা হচ্ছে। আমি আদৌ ওটা সত্যি কাউকে দেখেছি না আমার কোনো চোখের ভুল ছিল, অন্ধকারে ভুল দেখেছি। আমি
আবার উঠলাম, পা চিপে 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 ভয়তে ভয়তে পা চিপে চিপে আমি যাই রান্নাঘরে। ঢুকতেই সুইচ বোর্ড, পটপট করে সুইচ বোর্ডগুলো জ্বালিয়ে আমি যেটা লক্ষ্য করলাম কিছুই নেই। দেখলাম একটা চামচি ঠিক ওই ফ্রিজের পাশে যেখানে আমি একটা অবয়ব দেখেছিলাম ওইখানে চামচিটা পড়ে রয়েছে। ঠিক আছে, তা আমি ওখানে গিয়ে চামচিটাকে তুললাম, তুলে আমি আমার বেসিনে কলে জল দিয়ে ধুয়ে চামচিটাকে তুলে রেখে এসে শুয়ে পড়ি। বাটিটা ধুইনি, বেসিনে রেখে চলে আসি। দিয়ে আমি রাতে ঘুমিয়েও পড়ি। পেটটা ভরেছে, গরম গরম খাবার খেলে না দেখবে রাতে ঘুম আসে ভালো। তো ঘুম তো এমনি ছিল, সারাদিন খাটাখাটনি, ঘুমিয়ে পড়ি। সকালবেলা বাবাকে আমি বললাম, জানো বাবা রাতের বেলা এরকম ঘটনা ঘটেছে। বাবা বললো, দেখ নতুন বাড়িতে আসলে না একটু ভয় ভয় লাগে, আর রাতে না একটা জায়গা থেকে একটা জায়গায় ঘুম হয় না। আমি আমার বাবাকে এসে বললাম, বাবা তুমি তো ভালো নাক ডেকে ঘুমাচ্ছিলে, ঘুম হয় না আবার কি, তোমার কি ঘুম হয়নি? তখন বাবা আমাকে বললো যে না না আমার ঘুম হয়েছে, আমি তোর কথা বলছি, তুই যে বলছিস না যে কি দেখেছিস হ্যানা ত্যানা, এইসব কি তোর মাথার মধ্যে ঢুকেছে বলতো। বাবা আমাকে বলে মাথার চুলগুলোকে মুড়িয়ে দিয়ে, বাবা বাস তো খুব ইয়ার্কি মজা করে। তো বাবা চলে যায় বাজার করতে। আমি আগের দিনের রাতের ওই জিনিসটা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। হট করে আমি কি বলবো তোমাদের, বিশ্বাস করবে কজন আমি জানি না, আবার ফ্রিজটা অটোমেটিক্যালি দেখছি কাঁপছে, খটখট করে। দেখবে অনেক সময় এটা হয়, ফ্রিজে দেখবে খুব গরম পড়লে, যখন টেম্পারেচার বাইরের প্রচণ্ড হট থাকে তখন দেখবে ফ্রিজে লোড নেয়, যখন ফ্রিজ একটা সময় না দেখবে কম্পন করে, একটু কম্পন করে কম্প্রেসারটা আবার ছেড়ে দেয়। তো এই জিনিসটা হয়। তো সেরকমই ফ্রিজটা দেখছি কাঁপছে। আর ওই সময় কিন্তু সত্যি কথা বলতে গরম না, বর্ষাকাল। আমি প্রথমেই বলেছি ভাড়া বাড়িতে ছিলাম, তখনও বর্ষাকালই ছিল, তো ওটা বর্ষাকাল। তো ওই সময় দেখলাম ফ্রিজটা না প্রচণ্ড কাঁপছে। আমি না ফ্রিজের দিকে তাকিয়ে আমার না প্রচণ্ড ভয় লেগে যায়। ভয় বলতে ভূত পেতেন না, আমি ভাবছি অনেক সময় না ফ্রিজ কিন্তু বাস্ট করে। আমি ভাবলাম কি জানি ফ্রিজটা কি ফেটে যাবে নাকি। তো আমি সাথে সাথে ফ্রিজটা অফ করে দিই আমি চলে আসি কিচেন থেকে। এসে আমি বাবার ঘরে বিছানা তুলি, আমার ঘরের বিছানা তুলি, তারপর ঘর দোর পরিষ্কার করি। তো তখন ফ্রিজটা আমার কিন্তু অফই রয়েছে, পরিষ্কার করি। বাবা এর মধ্যে বাজার নিয়ে চলে আসি। তো বাবা এসে আমাকে বলল যে দেখ মা এরকম বাজার থেকে একটু কাতলা মাছ এনেছি, আর দই কাতলা কর। তা আমি তখন বাবাকে বললাম, বাবা ফ্রিজে তো দই নেই, তুমি একটা কাজ করো, দই তো আনোনি, দই কাতলা করতে গেলে মেন তো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দইটা লাগবে, তুমি দোকান থেকে দই নিয়ে আসো। তো বাবা বললো এখানে দোকানে কি পাবো, নাহলে বাজারে যেতে হবে। আচ্ছা যাই বলে বাবা চলে যায়। তো আমি সেই বাজারগুলো ওই ডাইনিংয়ের ওপরে দেয়ালের গায়ে হেলান দিয়ে ব্যাগটাকে রেখে দিয়ে ঘরে কাজ করছি। তার মধ্যে বাবা আবার দই নিয়ে চলে আসে। এসে বাবা বলল, তুই কাজ করছিস, তাহলে একটা কাজ কর, আমি ফ্রিজে সবজিগুলো রেখে দিচ্ছি, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি, তুই রান্নাটা কর, আর আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। তা আমি বললাম বাহ, তাহলে তো খুব ভালোই হলো, কিছু কাছাকাছিও ছিল, নতুন বাড়ি গেছি তো অনেক জিনিসপত্র বেরিয়েছে যেগুলো কাঁচা ধোয়ার বাকি আছে। ঘরটা ভালো করে পরিষ্কার করছি, ঝাড় পোছা করেছি। তারপর বাবা বললো যে আমি রান্নাঘরে গিয়ে এই কাজগুলো তো করে দিই, তুই এসে রান্নাটা করিস, আর বেশি কিছু করতে হবে না, একটু উচ্ছে আলু ভাজা কর আর দই কাতলা কর, ভাতটা আমি বসিয়ে দিচ্ছি, মাছটাও ধুয়ে রাখছি। আমি শুনে খুব খুশি হই। সেরকমভাবেই আমার বাবা চলে যায় কিচেনে, আমি ঘরদোর পরিষ্কার করছি। হঠাৎ করে 5-10 মিনিট পর বাবা দেখছি আমাকে বলছে, কি হলো রে, তুই কি সব ভুলে যাচ্ছিস আজকাল, দেখে হঠাৎ বাবা রেগে গেছে। আমি তখন বাবাকে বললাম কি হলো, দৌড়ে গিয়ে বললাম কি হয়েছে, তুমি চিৎকার পাচ্ছ কেন, কি হয়েছে বলো। তো বাবা তখন বলছে, কি রে ফ্রিজটাকে অফ করে রেখেছিস। তখন আমি বাবাকে বললাম যে বাবা জানো তো এরকম আওয়াজ হচ্ছিল, আমি ভয়তে ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, যদি বাস্ট টাস্ট করে তো এরকম কম্পন হচ্ছিল, কাঁপছিল ফ্রিজটা। তো আমার বাবা বললো, ও তাহলে ঠিক করেছিস, এরকম বন্ধ থাকে না ফ্রিজ, আমাদের ফ্রিজ সবসময় চলে, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের ফ্রিজ মানে 12 মাস চলে, শুধু যদি পাওয়ার কাট হয় তবে ফ্রিজ অফ হয়। তো বাবা সেখানে দেখেছে ফ্রিজটা বন্ধ, তাই জন্য বাবার রাগ হয়ে গেছে। তো যাই হোক গিয়ে বাবার কাজগুলো করে, আমি কাজ করে গিয়ে রান্না বান্না করি। ওমা দুপুরবেলা রান্না করে আমি বাবাকে খেতে দেবো, দেখি একটা মাছও নেই।
আমি দই কাতলা রান্না করলাম, বাবা 6 পিস মাছ এনেছে, বড় বড় কাতলা মাছের পিস এনেছে, ভাত করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, সেগুলো আছে। মাছ 6 পিস মাছ, একটুও মাছ নেই, শুধু পড়ে রয়েছে ওই দই কাতলার যে দই ঝোল সেইটা, এছাড়া মাছ নেই, 6খানা মাছ। এবার আমি যদি ধারণা করি সেই মাছ বিড়ালে নিয়ে গেছে। আমার কিচেনে একটা মাত্র জানলা, সেই জানলাটা গ্যাসের ওভেনের সামনে, যেটা স্বাভাবিকভাবে সবার বাড়িতে থাকে, ওই জানলা আমি রান্না করেই বন্ধ করে রেখেছি। আমার ঘরে কোনো রকম বিড়াল আর প্রবেশ করতে পারবে না। আমার 6 পিস মাছ যদি কোনো প্রাণী খেয়েও যায় তাহলে পারে ঢাকা খোলা থাকবে, ঝোলকাই পড়বে, কাটা পড়বে, মাছ টেনে নিয়ে গেলে তার তেলকাই পড়ে থাকবে, কোনো রকম চিহ্ন নেই। সেরকমভাবে চাপা দেবো আমি, সেরকমভাবে কিচেন থেকে নিয়ে কিন্তু ডাইনিংয়ে রেখে গেছি, যেরকমভাবে বাটিটা আমি রান্না করে রেখেছিলাম। আমি যখন বাটিটা খুলে, বাবা যখন উচ্ছে আলু ভাজা খেয়ে নেয়, যখন বাবা বলে দে মা মাছ দে, যখন আমি মাছ দেওয়ার জন্য বাটির ঢাকনা খুলি তখন দেখি মাছই নেই। আমার বাবা এই নিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে গেল, কারণ এইটা কোনো স্বাভাবিক ব্যাপার হতেই পারে না। পুরো রান্নাঘর খুঁজেছি, যে কোথাও যদি এক বিন্দুও দেখতে পাই যে রান্নার তেল দই পড়ে রয়েছে, কোনো জায়গায় একটা ফোঁটাও পাইনি। আমার বাবা চিন্তায় পড়ে গেল যে না, তুই যেইগুলো বলেছিস রাতের বেলা, তাহলে কিছু অস্বাভাবিক এই বাড়িতে আছে। আমার বাবা সেই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে, ফোন নাম্বার ছিল। সেই মালিক বলে যে আমার বাড়িতে ওরকম কোনো রকম কিছু নেই, আমার বাড়ি একদম শুদ্ধ ফ্রেশ বাড়ি আপনাকে আমি দিয়েছি, আপনি দুদিন ঢুকতে ঢুকতে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটছে। দেখুন, আপনাদের সাথে হয়তো কোনো জিনিস প্রবেশ করেছে সেই বাড়িতে, আপনি গৃহ প্রবেশ না করে বাড়িতে ঢুকেছেন, হতে পারে, কিন্তু আমার ওই বাড়িতে কোনো জিনিস নেই। তারপর তাকে আর বলে তো কোনো লাভ নেই, সেই মালিক, পূর্বের মালিক বাড়ির বলেই দিল আপনি এই সব অযথা জিনিস নিয়ে আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। আমার বাবাকে সরাসরি বলে দিল। আমার বাবা সেই বোকারকে ধরলো, বোকারকে বললো, বোকার বলছে দেখুন স্যার, আপনাকে আমি বাড়ি দিয়েছি, কেন মিথ্যা কথা বলবো, আমার তো একদিনের বিজনেস, আমি এরকম অনেক বাড়ি বোকারি করি, আপনি কি বলছেন এইসব কথা, যা তা, দেখুন আপনাদের কোনো সমস্যা হতে পারে, আপনার নাহলে কোনো মানসিক সমস্যা। এই নিয়ে আমি তাকে দুটো কথা বলি বাজে, মানসিক সমস্যা মানে কি, আমার বাবা পাগল? যাক, এই নিয়েও গেল, সেখানেও কিছু হলো না। আমার বাবা ডিপ্রেশনে পড়ে যায়, কারণ ওই মাছ যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে অনেক জিনিস হঠাৎ হঠাৎ করে অদ্ভুত জিনিস করতো। যেরকম হচ্ছে, ধরো আমার বাবা বাড়িতে নেই, কোনো জায়গায় গেছেন, হঠাৎ করে একদিন বলি আমার বাবা বাবার দাদার কাছে গেছে, মানে আমার জেঠুর কাছে গেছে, আমাকে বললো যে দেখ আমি তোর বাড়িতে যাচ্ছি, তুই বাবা ভিতর দিয়ে গেট টেট বন্ধ করে থাকিস, অচেনা জায়গা, কেউ আসলে গেট খুলবি না, যা বলার কিচেনের এই দিক থেকে ডাকবি, জানলা দিয়ে কথা বলবি। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যাও। আমার বাবা চলে যায়, হঠাৎ করে দেখি বিড়াল, প্রচণ্ড বিড়াল চিৎকার পাচ্ছে। আমি এতদিন ধরে ওখানে রয়েছি, আমি বিড়ালের ডাক বা বিড়াল কিন্তু আমি ওখানে দেখিনি। আমার বাড়িতে গ্লাস ভেঙেছে, চামচি পড়েছে, মাছ উদাও হয়েছে, আমি কিন্তু বিড়াল দেখিনি। সেই দিন দেখছি খুব বিড়াল চারপাশে চিৎকার পাচ্ছে, কান্নাকাটি ছোটাছুটি করছে। আমি কি করলাম, যখন বাথরুমে স্নান করতে যাব, তো বাথরুমের জানলা থেকে আমি উকি দিয়ে দেখলাম আমার ঠিক বাথরুমের পেছনে বিড়ালের শব্দ, কিন্তু বিড়াল আমার চোখে পড়ে না, বিড়ালের শব্দ শুনতে পারি। তো এইটা আবার নতুন সেদিন থেকে শুরু হলো। তারপর আমি বাথরুমে ভিতর থেকে গেটটা লক করে আমি স্নান করছি, আর ঘর তো আমার এমনি বন্ধ, বাবা নেই। হঠাৎ করে আমি আর বেরোতে পারি না, আমার স্নান হয়ে গেছে, আমার ঘরের মানে বাথরুম থেকে তো আমি লক করেছি, আর আমার ঘরের দিক থেকে বাইরে দিয়ে আমার কেউ গেট লক করে দিয়েছে। আমি গেট খুলতে পারছি না, আমি না গেট সমানে টানছি, ভেঙে দেবো, কিন্তু আমাকে বেরোতে হবে, আমার প্রাণ আটকে আসছে, আমি ভয়ে আতঙ্কে শেষ। আমার বাবা বাড়িতে নেই, আমি সদর গেট বন্ধ করেছি, দুটো গেট আমি ভিতর থেকে বন্ধ করেছি। ঘরের মধ্যে এরকম কে আছে যে আমাকে বাথরুমের ভিতর বন্ধ করে দিয়েছে, আমি বেরোতেই পারছি না। লাস্টে আমি কি করব, আমি চিৎকার চেঁচামেচি পারছি, মানে কি বলবো, আমি সেই বাথরুমের যে গেট,
খুলতে তো পারছি না। বাথরুমের যে জানলাটা রয়েছে, ছোট্ট একটা জানলা করা, যেখান থেকে আমি বিড়াল দেখছিলাম চিৎকার কোথা দিয়ে ওরা পারছে, ওখান থেকে উঠে আমি মানে লোক ডাকছি। আমার পাশে রাস্তা রয়েছে অনেকটা দূরে, আর আমার বাড়ির পাশে বন জঙ্গল, যেখানটা বাবার বাড়ি কেনে। তো দেখছি একটাও লোক নেই, দুপুরবেলা কেউ নেই ভাই, আমি ওখানে পুরো ফেঁসে গেছি। আমি ওই সময় কি করব, বাথরুমের মধ্যে একবার এদিক করছি ওইদিক করছি, গেটে লাথি মারছি, গেট ভাঙার চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপর আমার বাবা আসে, প্রায় 30 মিনিট পর আমার বাবা আসে। তো বাবা এসে যখন আমাকে ডাকছে আমার নাম ধরে, আমি তখন বাবাকে বলছি, বাবা আমি তো বাথরুমের মতো ফেসে গেছি, আমাকে কে গেট বন্ধ করে দিয়েছে? বাবা বলছে, কি বলছিস রে, তোকে গেট বন্ধ করে দিয়েছে? ঘরে কি আছে গেট বন্ধ করে দেবে? আমি বলছি, আমি জানি না, আমার প্রচন্ড ভয় লাগছে, বাবা তুমি যা খুশি করো, আমাকে বাথরুম থেকে বের করো। তখন আমার বাবা ছুটে যায় বাজারের দিকে, আমাদের ওখান থেকে বাজারটা কাছে। বাজারের ওখানে ছুটে গিয়ে তখন বাজারেও ওই একদম শেষ বেলায় কিছু ওই চাষি ভাইরা ছিল। তারা তখন বাবাকে বলে যে কি হয়েছে। বাবা সবাইকে আকুতি বিকুতি করে কেঁদে কেঁদে বলে, এরম এরম সমস্যা, তোমরা ভাই চলো। তখন তারা 2-4 জন সে চাষি ভাই বাবার সাথে আসে, এসে তারা গেট ভাঙে। গেট ভেঙে এসে আমাকে বাথরুমের ভিতর থেকে উদ্ধার করে। আমি তো সেই আর কোনো মতোই বাড়িতে থাকবো না, কারণ একটা মনের মধ্যে আতঙ্ক হয়ে গেছে, মাছ উদাও হয়েছে, কাঁচের জিনিস ভাঙছে, সেটাও মানে ভয় ভয়েও থাকা যায়, কিন্তু বাথরুমের মধ্যে আটকে দিয়েছে, এটা তো একটা ভয়। যে কোনো সময় আমার বাবা থাকে না, যে কোনো সময় এটা বাবার সাথেও তো হতে পারে, কি হবে, বাথরুমের ভিতর কে আটকাবে। তখন এই বিষয়টা নিয়ে পুরো পাড়ায় কিন্তু আমরা জিনিসটা রটিয়ে দিই, যে যদি কেউ এর আগে এরকম হয় তাকে বলবে। কিন্তু আমরা লোকের কাছ দিয়ে অনেক জিজ্ঞাসা করি, কেউ আমাদের কিছুই বলে না। বলে না, এর আগে তো বাড়িতে লোক থাকতো, কই এরকম তো কোনো সময় আমরা শুনিনি, কেউ বলিনি, কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমার বাবা আমাকে বললো কি, দেখ মা, বাড়িতে এত টাকা দিয়ে কিনলাম, এই বাড়িতেও কি আমরা থাকতে পারবো না? কেন এরকম হচ্ছে বলতো? আমি বললাম, বাবা আমি তো নিজেও বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে, কি ব্যাপার, তুমি একটা বাড়িতে পুজো দাও। বাবা একটা ভালো দিন দেখে নারায়ণ পুজো দিল, হোম যজ্ঞ বাড়িতে সব করা হলো। তারপর থেকে কিন্তু ওই বাড়িতে একটুখানি ওই প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো হতো সেগুলো এখনো হয় কিন্তু অনেক হালকা হয়ে গেছে। এখন কিরকম হয় আমি বলি, যেরকম আমি এই বাড়িতে বসেই তো আজকে ঘটনাটা লিখে পাঠাচ্ছি। কিরকম হয়, আমি ধরো বসে রয়েছি একা, মনে হয় ঘরের মধ্যে একটা আমাকে কোনো জিনিস লক্ষ্য করছে, আমার মনে হয় আমাকে কেউ ফলো করছে। বাথরুমের গেটগুলো, এখন আমরা দুটো বাথরুমের গেটের ভেতরে শিকলটা আছে, বাইরে যে গেট বন্ধ করার যে শিকল থাকে একটা, সেটা আমরা খুলে দিয়েছি, যাতে বাইরে দিয়ে গেটটা আর কেউ বন্ধ না করতে পারে। তারপর রান্নাঘরে আমরা সব সময় বারবার গ্যাসটা নবটা চেক করি, যাতে গ্যাসের নবটা কোনো খুলে না দেয়। আমরা ওর জন্য চেক করতে করতে এখন আমরা কি করি, রান্নার পর ওই যে গ্যাসের যে সিলিন্ডারের সাথে যে নবটা লাগানো থাকে সেটা খুলে রেখে দিই। মানে আমরা এরকম সতর্ক করে করে চলি, কারণ আমাদের কাছে এখন কোনো রকম টাকা পয়সা নেই যে ওই বাড়ি আমরা এত তাড়াতাড়ি সহজে চাইলে বিক্রিও হবে না, কারণ কিনতে খুব কম সময় লাগে, কিন্তু বিক্রি করতে গেলে তুমি পাগল হয়ে যাবে, অত সহজে বিক্রি হবে না। আর বিক্রি হবেই বা কী করে, তার আগে তো পুরো রটে গেছে পাড়ায় যে আমাদের সাথে কী ঘটনা ঘটে, যার জন্য আজকে আমাদের মানে যত কষ্ট হোক, শত কষ্ট মাথায় নিয়ে, ডিপ্রেশন, চিন্তা, ভয় সব কিছু নিয়ে আজও আমি কিন্তু এই বাড়িতেই রয়েছি না। আমাদের আত্মীয়রা যবে থেকে জানতে পেরেছে যে আমাদের সাথে বাড়িতে এরকম এরকম প্যারানর্মাল ঘটনা ঘটে, তারপর থেকে আমাদের বাড়িতে জেঠিমা, জেঠু, কাকু, আমার বোনরা, ভাইরা কেউ আমাদের বাড়িতে আসে না, কেউ না। সবাই বলে যে তোরা আসবি, আমরা তোদের বাড়িতে যাবো না। তাই আমাদের আর চায়ের, চিনির, দুধের, বিস্কুটের খরচগুলো হয় না, সেগুলো জমে যায়। আর সব থেকে এখানে হয়তো খুব হাস্যকর লাগছে, কি আর বলবো, আর সত্যি কথা বলতে কোনো বড় ক্ষতি আমাদের সাথে কেউ করে না। কারা আছে বাড়িতে আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত অনেক অনেক ছোটোছাটা ঘটন ঘটে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাড়িতে নিয়মিত পুজো পার্বণ, বাড়িতে আমরা নারায়ণ পুজো এগুলো এখনো করে থাকি। আমরা অনেক তান্ত্রিকও দেখিয়েছি, তান্ত্রিক এসছে, তাবর তাবর জ্যোতিষী নিয়ে এসছি, তান্ত্রিক নিয়ে এসছি, তারা বলেছে যে এখানে যারা আছে তারা থাকবে, তাদেরকে বের করানোর মতো
সাধ্য আমাদের কাছে নেই। তারা থাকবে, তবে তাদেরকে এখান থেকে তাড়িয়ে না দেওয়াটাই শ্রেয়। তারা থাক তাদের মতো, তারা কোনো ক্ষতি করবে না। যদি ওদের তাড়ানোর জন্য তোমরা খুব বেশি মানে কিছু করো, তাহলে কিন্তু তোমাদেরকে ওরা ক্ষতি করতে পারে। তার জন্য তাদের সাথে বন্ধুত্ব করে এখন আমরা একই সাথে একই বাড়িতে থাকি, আমাদের সাথে সেরকম কিছু ঘটনা এখন ঘটে না, ঘটবে না। তো কেমন লাগলো আমাদের পলাশী থেকে পাঠানো ঘটনাটা? অবশ্যই জানিও। দারুণ লেগেছে, আমার দারুণ লেগেছে ঘটনাটা। আমি খুব সিলেক্ট করেছি, 3-4টে ঘটনা একসাথে আসে, এই ঘটনাটা আমার খুব ভালো লেগেছে। আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম, কেমন লাগলো বলো। আর যারা যারা ঘটনাগুলো শুনছো অবশ্যই কমেন্টস করো। আজকে যাবো, যেতে যেতে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরাও ঘটনা পাঠাতে পারো, তোমাদের ঘটনা আমি শোনাবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তোমরা চাইলে এই ঘটনাগুলো তোমাদের আত্মীয় পরিজনকে শেয়ারও করতে পারো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নিও। আজকে আসবো, যেতে যেতে বলবো সবাই খুব ভালো থেকো। প্রতিটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা ওখানে মেল করেও ঘটনা পাঠাতে পারো। আর নাম্বারও তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। দেন তোমরা আমাকে সোনা বসাক 14, ওখানে আমার ইনস্টা আইডি, ওখানেও তোমরা আমাকে ভয়েস মেসেজ অথবা ডিএম করতে পারো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।